নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধ সত্ত্বেও জোর করে ঘুমিয়েছিলেন, গভীর রাতে হঠাৎ আওয়াজ, মুহূর্তেই সব শেষ। স্কুলে না গেলে দিতে হবে 200 টাকা, অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল স্কুল কর্তৃপক্ষ। 21শে জুলাই মামলার বড় শর্ত দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, প্রথমবার সময় বেঁধে দিল আদালত। মাথার দাম 2 লক্ষ, মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আত্মসমর্পণ, অভিযুক্ত বাবলুর। মোদি বাংলায় দিল্লিতে দিলীপ, নাড্ডা সাক্ষাতের পর শুধু 4টি শব্দ বললেন। বীরভূম বেঙ্গালুরু হবে বাংলায় পা রাখার আগে বিহারের স্বপ্ন দেখালেন মোদি। মোদির সভা থেকে ফেরার পথে বাসে আগুন, আতঙ্ক, হুড়োহুড়ি বিজেপি কর্মীদের মধ্যে। আদালত যদি কোনো অবাস্তব নির্দেশ দেয় সেটা পালন করার দায়িত্ব আমাদের নয়, 21শে জুলাই হাইকোর্টের শর্ত প্রসঙ্গে বললেন বিমান। 1 বছর পরও ঘর পাননি ইউসুফ, দিল্লিতে তরজা তুঙ্গে। এবার আসছি বিস্তারিত খবরে। সবার নিষেধ সত্ত্বেও জরাজীর্ণ বাড়িতে ঘুমিয়েছিলেন। গভীর রাতে সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম দেবকুমার শ্রীমানি। ঘটনাটি উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের। পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের MN চট্টোপাধ্যায় রোডে জরাজীর্ণ এই বাড়িতে দুটি পরিবার থাকে। মৃতের বৌদি ভরতী শ্রীমানি বলেন, আমরা ঘুমোচ্ছিলাম, হঠাৎ হুড়মুড়িয়ে করে আওয়াজ হলো। বাইরে বেরিয়ে দেখি বাড়ির একদিকের অংশ ভেঙে পড়েছে। তখনও বুঝতে পারিনি আমার দেওর নিচে চাপা পড়ে আছে। আমার দেওর পুরো চিৎকার করছে, বাবা তুমি কোথায়? লোকজন এসে ধ্বংসস্তূপ থেকে দেওরকে উদ্ধার করে। একাধিক প্রমোটার বাড়িটি প্রমোটিং এর জন্য চেয়েছিলেন বলে তিনি জানান, কিন্তু ভাইয়ে ভাইয়ে মতপার্থক্য হওয়ায় বাড়িটি প্রমোটারদের বিক্রি করেননি। বাড়িটি বসবাসের যোগ্য ছিল না জানিয়ে স্থানীয় বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায় বলেন, বাড়িটি খুব পুরনো। শুক্রবার সকালেই বাড়ির একটা অংশ ভেঙে পড়েছিল। ওই বাড়ির বাসিন্দারা নতুন ঘর খুঁজছিলেন। শুক্রবার রাত 2টো নাগাদ বাড়ির একটা অংশ ভেঙে পড়ে। অনেকে কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অনেকদিন ধরেই বলছি বিপজ্জনক বাড়ি, ওখানে থাকবেন না, কিন্তু কারোর কথা শুনছিলেন না। গতকাল ওই ব্যক্তির বন্ধুরা নিষেধ করেছিলেন, কারণ সকাল থেকে একটা আওয়াজ হচ্ছিল। জোর করে ওই ঘরে ঘুমিয়েছিলেন তিনি। অনুপস্থিতির কারণ দেখিয়ে রসিদ ছাড়াই ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠল বর্ধমানের আউশ গ্রামে। যদি বাড়তি টাকা নেওয়ায় আইনসিদ্ধ হয় বলে অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আউশ গ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়। অভিযোগ, বাড়তি টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে অন্ধকারে রেখেই টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মিশ্র। এইভাবে টাকা নেওয়া ঠিক নয় বলেই দাবি করেছেন তিনি। অভিভাবকদের দাবি, অনুপস্থিতির কারণ দেখিয়ে ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই স্কুল ফি বাবদ 400 টাকা এবং পরবর্তীতে পর্যাপ্ত উপস্থিতি না থাকার জন্য 200 টাকা করে নেওয়া হয়। ছাত্রছাত্রীরা এই বিষয়ে সরব হতেই ভুল স্বীকার করে স্কুল। বিদ্যালয়ের কর্ণিক আব্দুল আলী মণ্ডল বলেন, আমি একটা ভুল করে ফেলেছি, টাকা ফেরত দিয়ে দেব বলেছিলাম। বাড়তি হিসাবে নেওয়া টাকা দ্রুত ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে স্কুলের ক্লার্ক। বিষয়টি নিয়ে জেলা স্কুল পরিদর্শক দেবব্রত পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিষয়টি জানা নেই, তবে অনুপস্থিতির কারণ দেখিয়ে এভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া যায় না, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তৃণমূলের সভা নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। শর্ত বেঁধে দেওয়ার কথা আগেই বলেছিল আদালত। এবার সেই 21শে জুলাইয়ের রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে শর্ত দেওয়া হলো। এই প্রথমবার তৃণমূলের এই মেগা র্যালির ক্ষেত্রে সময় বেঁধে দিল আদালত। শুক্রবার বিচারপতি জানিয়েছে, তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল 8টার আগে। ব্যস্ত সময়ে রাস্তা বন্ধ করে এগোয় 21শে জুলাইয়ের মিছিল, সাধারণ মানুষের অসুবিধা হয়। এই অভিযোগ তুলেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, আর কতদিন সহ্য করতে হবে? কলকাতা পুলিশ যাতে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে সেই কথাও বলেছেন তিনি। তবে এই বছরের 21শে জুলাইয়ের আর বেশি দিন বাকি নেই, ফলে স্থান পরিবর্তনের কথা বলা হয়নি আদালতের তরফে। হাইকোর্টের শর্ত ছিল, সব মিছিল সকাল 8টার আগে বের করতে হবে। সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত কোনো যানজট তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত হাইকোর্টের কাছে মধ্য কলকাতার 5 কিলোমিটার মধ্যে যেন যানজট না হয় তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। সকাল 11টার পর ফের মিছিল বের হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সবাই জানে যানজটের সমস্যা হবে। তৃণমূলের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিন আবারও দাবি করেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা। ALAIU এর বিশেষ রাজনৈতিক দলের সংগঠন গুরুত্ব পাওয়ার জন্য এই মামলা করা হয়েছে বলেও দাবি করেন আইনজীবী। তার আরও বক্তব্য, প্রতি 21শে জুলাই আদালতে আসি। তৃণমূলের উদ্দেশ্যে বিচারপতি বলেন, তাহলে মুচলেখার দিন সমস্যা হবে না।
সিপি একজন সরকারি কর্মচারী। একটা শহরে 10 লক্ষ লোক যদি না আসে তাহলে 5 লক্ষ লোক আসে, তাহলে যদি ভালো করে মনিটর না হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিচারপতি আরও বলেন যে 10টা রাস্তার কথা উল্লেখ করেছেন, সেগুলি একটি আরেকটির সঙ্গে সংযুক্ত, সেগুলি গুরুত্বপূর্ণ রাস্তা, এগুলি বন্ধ মানে উত্তর কলকাতা বন্ধ। আরও মনিটর করা দরকার বলে আমার মনে হয়। তবে এদিন মামলা নিষ্পত্তি হয়নি, সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। মাথার দাম ছিল 2 লক্ষ টাকা, পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে মালদহ আদালতে আত্মসমর্পণ করল ইংলিশ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত বাবলু যাদব। শুক্রবার সকালে আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্ত। তাকে নিজেদের হেফাজতে নিয়ে আদালতে আবেদন জানিয়েছে ইংলিশ বাজার থানার পুলিশ। উল্লেখ্য, চলতি বছরে 2রা জানুয়ারি সকাল 10:30 নাগাদ নিজের প্লাইউড কারখানার কাছে খুন হন মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার। দুষ্কৃতীরা রীতিমতো ধাওয়া করে পরপর গুলি চালিয়ে খুন করে বাবলাকে। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার দিন বিহারের কাটিহার জেলার বাসিন্দা 2 সুপারি কিলার সামি আক্তার এবং আব্দুল গনিকে গ্রেপ্তার করে সেই পুলিশ। বাবলা খুনে উঠে আসে মালদহের তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। খুনের মূল চক্রী হিসাবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তার ঘনিষ্ঠ স্বপন শর্মাকেও। বিহার থেকে গ্রেপ্তার করে আনা হয় কৃষ্ণ রজক ওরফে রোহন নামের আরও এক অভিযুক্তকে। এবার আদালতে আত্মসমর্পণ করল বাবলু যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ সফরে গিয়ে বাবলা সরকারের বাড়িতে গিয়ে তার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে দেখা করেছিলেন। কাউকে রেয়াত করা হবে না বার্তা দেন মমতা, সেই বার্তাও মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে একের পর এক অভিযুক্তদের গ্রেপ্তার করতে থাকে। এবার হাতে এলো অন্যতম অভিযুক্ত বাবলু যাদব। প্রথম দফায় সর্বভারতীয় সভাপতির বাড়ি নির্ধারিত সময়ে পৌঁছে দেখা না পেলেও দ্বিতীয় দফায় 50 মিনিট জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। বৈঠকে শেষ হওয়া মাত্রই বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। তবে গাড়ির কাঁচ নামালেন না, কোনো প্রশ্নের উত্তর দিলেন না। কিছুটা এগিয়ে গাড়ির কাঁচ একটু নামিয়ে শুধু বললেন, খুব ভালো গল্প হয়েছে। ক্যামেরার সামনে সদা সাবলীল যে দিলীপ ঘোষ কখনোই প্রশ্নের পিছুপা হন না, তিনি হঠাৎ মুখে কেন কুলু পাঁটলেন? তবে কি আপাতত মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাকে? বাড়ছে চাপান উত্তর। এদিকে এদিন আবার বাংলা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প উন্নয়নের পাশাপাশি ভোটমুখী বাংলায় দলীয় সভা করার কথা রয়েছে। শ্রমিক থেকে শুভেন্দু সকলেরই লোকেশন এখন দুর্গাপুর, কিন্তু দেখা গেল না দিলীপ ঘোষকে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিলীপের দুর্গাপুর গমন নিয়ে চাপান উত্তর কম হয়নি। শোনা যাচ্ছিল তিনি যাচ্ছেন না। গত মঙ্গলবার যদিও দিলীপ নিজেই বলেছিলেন তিনি যাবেন। জল্পনার পারদ চড়তে চড়তেই এবার একেবারে নাড্ডার সঙ্গে ফেললেন বড় বৈঠক। কিন্তু বৈঠক নিয়ে বিশেষ কোনো কথা না বলাতেই বাড়ছে চাপান উত্তর। আগামী দিনে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়েই কি দিলীপের মুখ বন্ধ করা হলো, নাকি দলের ঐক্যের আপাতত ছবি ধরে রাখতেই দিলীপের মুখ বন্ধ করলেন নাড্ডা? প্রশ্ন ঘুরছে। শুক্রবার বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচির কেন্দ্রে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম। বাংলায় পা দেওয়ার আগে বিহারে জনসভা করেছিলেন তিনি। ওঠে বাংলা প্রসঙ্গ। বিহারের মতিহারের জনসভায় বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গে উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিহারের জনসভার পর আজ বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। দুপুর 2:35 নাগাদ অন্ডাল বিমানবন্দরে নেমেছিলেন তিনি। তারপর জোড়া সভা রয়েছিল 5,400 কোটি টাকার প্রকল্পের। প্রথমে সরকারি সভায় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছিলেন। মূল প্রকল্পের মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্প এবং শিলান্যাস দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার অংশের উদ্বোধন রয়েছিল। পুরুলিয়া কোটশিলা 36 কিলোমিটার রেলপথের ডবল লাইনের উদ্বোধন। সেতু ভারতম প্রকল্পে তপসি এবং পাণ্ডবেশ্বর এই 2 জায়গায় নির্মিত 2টি রোড ওভারব্রিজের উদ্বোধন ছিল তালিকায়। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যে গ্যাস সংযোগ, পরিবেশ সচেতন বিদ্যুৎ উৎপাদন এবং রেল সড়কের পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি ঘটবে বলে মনে করছে কেন্দ্র। সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর বিকেল 3:45 নাগাদ যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির সভায়। প্রায় 45 মিনিটের এই সভা ঘিরে দলের অন্দরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দিল্লির ইঙ্গিত মেনে রাজ্য নেতারা প্রস্তুতি নিয়েছেন ব্যাপক জনসমাগমের জন্য। বঙ্গ সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় গতকালই বাংলাতে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এর নির্বাচনের আগে রাজ্যে মোদীর আগমন বিজেপি নেতৃত্বকে শক্তি যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে আগুন। চলন্ত অবস্থায় বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি বাসটিকে থামিয়ে দেওয়া হয় বর্ধমানের তেলিপুকুরের কাছে জাতীয় সড়কের ধারে। তবে শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় কেউই হতাহত হননি বলে জানা গিয়েছে। যাত্রীরা সকলেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বাসিন্দা। বাসের চালক তেলিপুকুরের ইডেন ক্যানেল এলাকায় বাসটি দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেন। জানা গিয়েছে বাসের ব্যাটারি তার থেকে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। বাসের যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে যান্ত্রিক ত্রুটি সরিয়ে ওই বাসে যাত্রীদের নিয়ে খণ্ডঘোষ পৌঁছায়। শুক্রবার দুর্গাপুরের জোড়া সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম সভাটি ছিল প্রশাসনিক। সেখান থেকে 5,400 কোটি টাকা ব্যয়ে 7টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি, যার মধ্যে ছিল প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের আওতায় দুর্গাপুর থেকে কলকাতা 132 কিলোমিটার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, বাঁকুড়া পুরুলিয়া জেলার জন্য 1950 কোটি ব্যয়ে ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। এছাড়াও 1547 কোটি ব্যয়ে রঘুনাথপুর মেজিয়া ডিবিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের শিলান্যাস। এছাড়াও রেল এবং সড়কপথের বেশ কিছু প্রকল্পের উন্নয়ন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি, এইসব প্রকল্প বাংলায় উন্নয়নের নয়া দিগন্ত খুলবে। প্রশাসনিক সভা থেকে এইসব প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে মোদী বলেন, ভারতের উন্নয়নে দুর্গাপুর বিশেষ ভূমিকা রয়েছে। দুর্গাপুর দেশের শ্রম শক্তির বড় উৎস। বিশ্বজুড়ে বিকশিত ভারত নিয়ে আলোচনা হচ্ছে। 4 কোটি মানুষ পাকা ঘর পেয়েছেন। অন্ডাল বিমানবন্দরকে উড়ান প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এক দেশ এক গ্যাস প্রকল্পে সুফল পাচ্ছে বাংলা। বাংলায় 25 থেকে 30 লক্ষ ঘরে সস্তায় রান্নার গ্যাস পৌঁছেছে। বাংলায় দ্রুততম রেল প্রকল্পের উন্নয়ন হচ্ছে। এদিকে রাজনৈতিক সভা থেকে তৃণমূলকে নিশানাও করেন মোদী। অভয়া থেকে কসবা, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি, যদিও বিজেপিকে পাল্টা দিয়েছে তৃণমূল। তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই এবার প্রথম বিশেষ শর্ত পালনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু অবাস্তব এই নির্দেশ মানা সম্ভব নয় বলে জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে যদি কোনো অবাস্তব রায় দেন কোনো বিচারপতি, সেই নির্দেশ কনফার্ম করার দায়িত্ব নয়। আদালতের রায়ের সমালোচনা করা উচিত নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছি। আমাদের আইনজীবীরা কথা বলছেন। শুক্রবার বারুইপুরে ধর্মতলা চলো মিছিলের নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিমী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। উল্লেখ্য, শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল 8টার আগে। হাইকোর্টের শর্ত হলো সব মিছিল সকাল 8টার আগে বের করতে হবে। সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত যাতে কোনো যানজট তৈরি না হয় সেই দিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত হাইকোর্টের কাছে মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয় তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। সকাল 11টার পর ফের মিছিল বের হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের পর 1 বছর কেটে গেলেও এখনো দিল্লিতে সাংসদ হিসাবে এখনো বাড়ি পাননি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার এই বিষয় নিয়ে বিরোধীদের সাংসদে ক্ষোভ উত্তপ্ত হয়ে উঠল সংসদীয় হাউজিং কমিটির বৈঠক। অভিযোগ, সাংসদদের আবাসন বন্টনের ক্ষেত্রে চরম পক্ষপাত দুষ্ট অবস্থান চলছে। অভিযোগ, গত 2 বছরের হাউজিং কমিটির মাত্র 2টি বৈঠক হয়েছে। বিজেপির সাংসদরা, বিশেষত ট্রেজারি বেঞ্চের সদস্যরা অনায়াসে ভালো বাংলো বা ফ্ল্যাট পেয়ে গিয়েছেন, কিন্তু ইউসুফের মতো অনেক বিরোধী সাংসদের এখনো জোটেনি কোনো মাথা গোঁজার ঠাঁই। সাংসদ নন এমন অনেক নেতাই বাংলো দখল করে আছেন বলে বৈঠকে অভিযোগ উঠেছে। সেই কেন্দ্র থেকে অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী হয়ে যান ইউসুফ। অভিযোগ, তৃণমূল সূত্রের দাবি তাদের অনেক সাংসদ এখনো বাড়ি পাননি। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও। প্রভাব খাটিয়ে অন্যরা ফ্ল্যাট পাচ্ছেন বলে অভিযোগ ওঠে। উত্তর 24 পরগনার পানিহাটিতে জর্জরিত একটি বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যু হলো এক বাসিন্দার। মৃতের নাম দেবকুমার শ্রীমানি। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এমএন চট্টোপাধ্যায় রোডে অবস্থিত পুরনো ওই বিপজ্জনক বাড়িতে দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন দেবকুমার এবং তার পরিবার। স্থানীয় বাসিন্দা এবং পুর প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হয়েছিল যে বাড়িটি বসবাসের অযোগ্য। সেটি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং 3টি ইট পাথরের নিচে চাপা পড়ে যান। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ এবং স্থানীয়রা মিলে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেবকুমারের বৌদি ভারতী শ্রীমানি জানান, ঘুমাচ্ছিলাম, হঠাৎ জোর আওয়াজে ঘুম ভেঙে দেখি বাড়ির একদিকে ভেঙে পড়েছে। তখন বুঝিনি আমার দেওর নিচে চাপা পড়েছে। পরে সবাই মিলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার কথায়, সকাল থেকেই ভাঙার শব্দ হচ্ছিল। আমরা বলেছিলাম বাড়ি ছেড়ে দিন, রাতেই বিপর্যয় ঘটে গেল। পুলিশ সূত্রে খবর, বাড়িটি বিপজ্জনক হওয়ায় পুরসভা ও পরিবারকে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সতর্ক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোক এবং উদ্বেগও ছড়িয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।